আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বোটাজু। তো আমরা গত ক্লাসে অধ্যায় 2 শেষ করছিলাম। তো আজকে অধ্যায় 3 নিয়ে আলোচনা আমরা শুরু করব। অধ্যায় 3 হচ্ছে গিয়ে কোষ বিভাজন। বায়োলজির অধ্যায় 3 হচ্ছে গিয়ে কোষ বিভাজন। তো কোষ বিভাজন সম্বন্ধে জানতে হলে সবার আগে জানতে হবে কি কোষ জিনিসটা কি। তো কোষ তো আমরা জানি, কোষ হচ্ছে কি জীবদেহের গঠন এবং কাজের একক, ঠিক আছে। এখন কোষ বিভাজন মানে কি? তাহলে কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে হচ্ছে কি একটি কোষ থেকে একাধিক কোষ তৈরির প্রক্রিয়া। একটা কোষ থেকে একাধিক কোষ তৈরির প্রক্রিয়া। আচ্ছা, কোষ বিভাজন মানে হচ্ছে ভাঙন। কোষ বিভাজন মানে হচ্ছে গিয়ে কোষের ভাঙন। কোষের ভাঙনের মাধ্যমে একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি। বিভাজন মানে হচ্ছে কি ভাঙন, মানে কি বোঝাচ্ছে? একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি। একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি। একাধিক কোষ তৈরি। একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি। একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি। আর এই কোষ বিভাজনটা কয় প্রকার? কোষ বিভাজনটা 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার। কি কি? এক হচ্ছে গিয়ে কি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এক হচ্ছে কি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস দুই কি? দুই হচ্ছে গিয়ে মাইটোসিস। মাইটোসিস দুই হচ্ছে কি মাইটোসিস। তিন কি? তিন হচ্ছে গিয়ে মিওসিস। তিন হচ্ছে মিওসিস। তিন হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কই দেখা যায়? আদি কোষে দেখা যায়। আদি কোষ বা অপ্রকৃত কোষে দেখা যায়। আদি বা অপ্রকৃত কোষ। আদি বা অপ্রকৃত কোষে। এটাকে কি বলা হয়? দ্বিভাজনও বলা হয়। দ্বিভাজন প্রক্রিয়াও বলা হয়। ঠিক আছে, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দ্বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস কি? মাইটোসিস দেখা যায় এককোষী বা বহুকোষী প্রকৃত কোষীতে। মিওসিসও দেখা যায় কি প্রকৃত কোষীতে। প্রকৃত কোষে মিওসিস আর মাইটোসিস দুইটাই প্রকৃত কোষে দেখা যায়। মিওসিস এবং মাইটোসিস দুইটাই প্রকৃত কোষে দেখা যায়। এখন আমরা অ্যামাইটোসিস সম্বন্ধে হালকা একটু ধারণা নেই। অ্যামাইটোসিস 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 প্রক্রিয়া কি হয়? যেমন এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ, এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এটা হচ্ছে গিয়ে কি কোষের নিউক্লিয়াস। এটা কোষের নিউক্লিয়াস। এটা একটা কোষ, হ্যাঁ। তো এই কোষটা কি হবে? মাঝখান দিয়ে এখানে খাঁজ তৈরি হবে। মাঝখান দিয়ে এখানে খাঁজ খাঁজ তৈরি হবে। হালকা হালকা একটা খাঁজ তৈরি হবে। হালকা খাঁজ তৈরি হবে। হালকা খাঁজ তৈরি হবে এবং এই নিউক্লিয়াসটাও হালকা খাঁজ তৈরি হবে। নিউক্লিয়াসটার মধ্যেও হালকা খাঁজ তৈরি হবে এবং নিউক্লিয়াসের যে মাঝখানে যে নিউক্লিওলাস আছে তাও প্রায় 2 ভাগের মতো হবে। নিউক্লিয়াসের সব উপাদান সমান সমান ডাবল হবে এবং প্রায় হচ্ছে মাঝখানে একটা খাঁজ তৈরি হলো। এই খাঁজটা ধীরে ধীরে ভিতরের দিকে যাবে। এই খাঁজটা ভিতরের দিকে যাবে। তাহলে ভিতরের দিকে যদি যায় তাহলে কীরকম হবে? এই যে এরকম, এরকম হবে। এরকম হওয়ার পর এই যে ডাম্বেল আকৃতি ধারণ করবে এরকম, ঠিক আছে। তো খাঁজটা বড় হবে। খাঁজটা বড় হওয়ার পর লাস্টে দিয়ে কি হবে? দুইটা কোষ আলাদা হয়ে যাবে। দুইটা কোষ আলাদা হয়ে যাবে। নিউক্লিয়াসও আলাদা হয়ে যাবে। নিউক্লিয়াসও আলাদা হয়ে যাবে। এটাই কি? এটাই হচ্ছে গিয়ে কি অ্যামাইটোসিস বা দ্বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস বা দ্বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস বা দ্বিভাজন, ঠিক আছে। মাঝখানে কি তৈরি হয়? খাঁজ তৈরি হয়। খাঁজ তৈরির মাধ্যমে যে কোষ বিভাজন হয় সেটাকে কি বলা হবে? অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হবে। তো অ্যামাইটোসিস সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা মাইটোসিস সম্বন্ধে কিছু কথাবার্তা বলি। মাইটোসিস সম্বন্ধে কিছু কথাবার্তা বলি। মাইটোসিস 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 তো মাইটোসিস সম্বন্ধে যদি কিছু বলতে যাই, মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। 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 মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন কেন? এই ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। কারণ কি? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ইজ ইকুয়াল টু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। এই জন্য কি বলা হয়? এই জন্য একে বলা হয় কি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। ইকুয়েশনাল বা সমীকরণিক ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। তো এই মাইটোসিস কয় ধাপে সংগঠিত হয়? মাইটোসিসটা 5 ধাপে সংগঠিত হয়। মাইটোসিসে কি হয়?
মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, তারপর হচ্ছে যে ক্রোমোজোম সেটাও একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। যেরকম এটা যদি হয় একটা হ্যাপ্লয়েড কোষ হয়, এটা যদি বিভাজিত হয় তাহলে এখান থেকে কী হবে, অ্যান উৎপন্ন হবে, অ্যান উৎপন্ন হবে। কিন্তু হ্যাপ্লয়েডের ক্ষেত্রে এটা সচরাচর হয় না, হয় হচ্ছে ডিপ্লয়েডের ক্ষেত্রে। তো ডিপ্লয়েডের ক্ষেত্রে যদি হয় তাহলে এটাও কি হবে, 2n 2n। এটা হচ্ছে গিয়ে কি মাতৃকোষ, মাতৃকোষ। আর এই দুইটা হচ্ছে কি অপত্য কোষ, অপত্য কোষ, অপত্য কোষ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত, 2n। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হলো, 2n। মাতৃকোষে যদি 4n হতো, অপত্য কোষে 4n হতো। 4n আর 4n মিলে টোটাল হয় 8n, কিন্তু দুইটা কিন্তু আলাদা কোষ। একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এটা মাতৃকোষ আর বাকি দুইটা কি অপত্য কোষ। ঠিক আছে, এটা মাতৃকোষ, এটা হচ্ছে অপত্য কোষ, বিভাজন হওয়ার পর তৈরি হয়েছে। তো বিভাজন হওয়ার পর তৈরি হয়েছে। এখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যত থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও তত থাকে। এই জন্যই মূলত একে কী বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এবং এই সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয় এটা আপনাদের খ নাম্বারের কোশ্চেনে আসে। তা আপনারা ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার হলে সুন্দরভাবে একটু সাজিয়ে লিখলেই মোটামুটি 2-2 পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা মাইটোসিসের ধাপগুলা পড়ব, মাইটোসিসের ধাপগুলা পড়ব। ঠিক আছে, তো মাইটোসিস নিয়ে পড়াশোনা করব যেহেতু। মাইটোসিসের কয়টা ধাপ, মাইটোসিসের ধাপ কয়টা, মাইটোসিসের ধাপ হচ্ছে 5টা। মাইটোসিসের ধাপ 5টা, মাইটোসিসের 5টা ধাপ। মাইটোসিস, মাইটোসিস কয়টা ধাপ, 5টা ধাপ, 5টি ধাপ। মাইটোসিসের ধাপ কি, 5টি। মাইটোসিসের ধাপ কয়টি, 5টি। কি কি, এক নম্বর কি হবে, এক নম্বর হবে কি প্রোফেজ, প্রোফেজ, এক নম্বরে হবে প্রোফেজ। 2 কি হবে, প্রোমেটাফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ। 3 কি হবে, মেটাফেজ। এটা ছিল প্রোমেটাফেজ, এরপরটা কি হবে, মেটাফেজ। প্রো মানে কি, আদি, প্রো মানে আদি, তাহলে মেটাফেজের আদি, একটু আদি হচ্ছে কি প্রোমেটাফেজ, তাহলে এরপর কি হবে, মেটাফেজ। তারপর 4 কি হবে, অ্যানাফেজ, অ্যানাফেজ। 5 কি হবে, টেলোফেজ। তাহলে কি কি হলো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এই 5টা হচ্ছে মাইটোসিসের ধাপ, এই 5টা মাইটোসিসের ধাপ। তো এখন আমরা 5টা ধাপ নিয়ে আলোচনা করব এবং এই ধাপগুলো পরীক্ষার হলে আসে। আপনাদের জন্য আমি চিত্রটা আলাদা করে সাজিয়ে রাখছি, এখানে চিত্রটা আলাদা করে রাখছি যাতে আপনাদের বুঝাইতে ইজি হয়। তো ওকে, আমরা প্রথমে প্রোফেজ নিয়ে আলোচনা করি। তো প্রোফেজ নিয়ে যখন আলোচনা করতে যাব, প্রোফেজ, প্রোফেজ, ঠিক আছে, প্রোফেজ নিয়ে যখন আলোচনা করতে যাব তখন দেখা যাবে এই যে আমরা প্রোফেজের চিত্রটা দেখি, এটা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফেজ। তো প্রোফেজে এখানে কি দেখতে পারতেছি, নিউক্লিয়ার পর্দা দেখতে পারতেছি, মাঝখানে একটা নিউক্লিয়াসও দেখতে পারতেছি, আর মাঝখানে ক্রোমোজোমগুলো কি দেখতে পারতেছি, এই যে পেঁচানো আছে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কীরকম আছে, পেঁচানো আছে। তো এই প্রোফেজ দশায় মোটামুটি কী ঘটে, প্রোফেজ দশায় কী ঘটে, পানি যোজন ঘটে, পানি যোজন ঘটে। প্রোফেজ দশায় প্রাণী যোজন ঘটে। আর এই প্রোফেজ দশাটাই হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপ, মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজটা হচ্ছে মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায়, দীর্ঘস্থায়ী পর্যায়। পানি যোজন করে, পানি যোজন ঘটার ফলে কী হয়, নিউক্লিয়াসগুলো বড় হয়। সরি, পানি যোজন না, কি বলে এটাকে, এই যে পানি হ্রাস হয়, পানি হ্রাস হয়। ঠিক আছে, এটাতে কী হয়, পানি হ্রাস হয়, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়, নিউক্লিয়াসটা আকৃতিতে বড় থাকে। ঠিক আছে, পানি বিয়োজন হয়, নিউক্লিয়াস আকৃতিতে বড় থাকে, নিউক্লিয়াস বড় থাকে, নিউক্লিয়াস বড় থাকে, পানি বিয়োজন হয়, নিউক্লিয়াস বড় থাকে। তারপর হচ্ছে গিয়ে যে ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয়, এখন দৃষ্টিগোচর হওয়া মানে কি, ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়, ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়, ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয়, দৃশ্যমান হয়। কি হয়, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হওয়ার ফলে কি হয়, যে পানি বিয়োজন হয়, কিন্তু এই ধাপটায় নিউক্লিয়াসটা বড় থাকে, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দাও বিদ্যমান থাকে, যে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস দুইটাই বিদ্যমান থাকে। আর এই ধাপে কি হয়, পানি বিয়োজন হয়, নিউক্লিয়াস বড় থাকে এবং এখানে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয়, ক্রোমোজোমগুলো কি হয়, দৃশ্যমান হয়। নিউক্লিয়ার পর্দা থাকে এবং নিউক্লিওলাস থাকে, এবং নিউক্লিয়ার পর্দা যেটা আছে সেটা বিলুপ্তির সূচনা হয়। আপনারা দেখতে পারতেছেন যে এখানে হালকা 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 এরকম দাগ দেওয়া আছে, মানে টোটাল রাউন্ড দেওয়া নেই, হালকা হালকা দেওয়া আছে, এর মানে কি
বিলুপ্তির পথে, একটু পরে বিলুপ্ত হয়ে যাবে এরকম, ঠিক আছে। তো প্রোফেজ ধাপে ছিল এগুলাই। তো প্রোফেজ নিয়ে পড়াশোনা করার পর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রোমেটাফেজ। প্রোফেজ, তারপর পড়বো হচ্ছে কি প্রোমেটাফেজ। প্রোফেজের পর পড়বো আমরা কি প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজ পর্যায়ে কি হয়, এই ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। যে দেখতে পারতেছি আমরা মিষ্টি কুমড়ার মতো কি সুন্দর স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়েছে, দুইটা মেরু আছে স্পিন্ডল যন্ত্রের। স্পিন্ডল যন্ত্র যদি এটা হয়, দেখেন এই যে এটা যদি স্পিন্ডল যন্ত্র হয়, তো এই যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তকে কি বলা হবে, মেরু বলা হবে। এই দুইটা প্রান্তকে কি বলা হবে, মেরু বলা হবে। আর মাঝখানের যে অঞ্চলটা আছে সেটাকে বলা হবে কি বিষুবীয় অঞ্চল। মাঝখানের অঞ্চলটাকে বলা হবে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। তাহলে এই ধাপে কি হয়, যে নিউক্লিওলাস আর হচ্ছে নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে। প্রায় বিলুপ্ত মানে পুরোপুরি বিলুপ্ত হয় না এখনো, কিছু কিছু হালকা দেখা যায়। মানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন, প্রায় বিলুপ্ত অবস্থায় থাকে, সম্পূর্ণ বিলুপ্ত নয় কিন্তু প্রায় বিলুপ্ত, ঠিক আছে। সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজে। তো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে, এরপর স্পিন্ডল যন্ত্রের যে মাঝামাঝি অঞ্চল থাকে সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আর এই প্রোমেটাফেজ ধাপের মধ্যে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এই দুইটা কি হয়, প্রায় বিলুপ্ত অবস্থায় থাকে, লুপ্তপ্রায় অবস্থায় থাকে, ঠিক আছে। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে গিয়ে লুপ্তপ্রায় অবস্থায় থাকে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, আর স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি হয়, যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত থাকে। স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। এখন সেন্ট্রোমিয়ার কি, আচ্ছা দেখি। এটা যদি ক্রোমোজোম হয়, বা এটা যদি ক্রোমোজোম হয়, অথবা এটা যদি ক্রোমোজোম হয়, এগুলো যদি ক্রোমোজোম হয়, তাহলে যে মাঝখানে যে গোলগুলো দেখতে পারতেছি আমরা, এই যে মাঝখানে যে গোলগুলো দেখতে পারতেছি, এটাকে আমি বলছিলাম কি, এটাকে বলছিলাম মুখ্য খাঁজ। এই মুখ্য খাঁজগুলোই কি, এগুলোই হচ্ছে গিয়ে কি সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজগুলোই হচ্ছে সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজগুলো আমি এটা দ্বিতীয় অধ্যায়ে পড়াইছিলাম, যে মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ। মুখ্য খাঁজগুলো হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার, আর গৌণ খাঁজ কোথায় থাকে, এই যে এই প্রান্তে দিয়ে তৈরি হয়। এগুলোকে কি বলা হয়, স্যাটেলাইট বলা হয়। আর যেই ক্রোমোজোমে গৌণ খাঁজ থাকে তাকে কি বলা হয়, সেট ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। ওকে, তো এখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে থাকে, সেন্ট্রোমিয়ার মাঝারি যেগুলো থাকে সেন্ট্রোমিয়ার, ওই সেন্ট্রোমিয়ারগুলো কই থাকে, সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে এই যে এই ইয়াতে যুক্ত থাকে, কি বলে, স্পিন্ডল যন্ত্রের যুক্ত থাকে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তুগুলো থাকে সেগুলোকে বলা হয় কি স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো থাকে তাদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো থাকে তাকে বলা হয় কি স্পিন্ডল তন্তু। আর যেই স্পিন্ডল তন্তুগুলো এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, তাদেরকে কি বলা হয়, ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। কি বললাম, যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে, আর মাঝখানে যে অংশটা থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে গিয়ে মাঝখানে যে অংশটা থাকে তাকে বলা হয় কি বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি হয়, এই প্রোমেটাফেজ ধাপে কি হয়, আর নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, এবং কি হয়, এই সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়। স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তুগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হয়। আর যেই তন্তুর সাথে যে জায়গায় হচ্ছে গিয়ে এই যে ক্রোমোজোম যুক্ত হয় সেন্ট্রোমিয়ার দ্বারা, ওই তন্তুকে বলা হয় কি ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু, ঠিক আছে। ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু। আর প্রাণীকোষের ক্ষেত্রে যেই স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, প্রাণীকোষের ক্ষেত্রে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় তাকে বলা হয় কি অ্যাস্টার রে।
প্রাণী কোষে হচ্ছে যে স্পিন্ডল যন্ত্র থাকে, স্পিন্ডল যন্ত্র থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে অ্যাস্টার রে। অ্যাস্টার রে। অ্যাস্টার রে কী থেকে তৈরি হয়? সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওল থেকে তৈরি হয়। অ্যাস্টার রে কই থেকে তৈরি হয়? সেন্ট্রিওল থেকে তৈরি হয়। এটা যদি প্রাণী কোষ হয় তাহলে এই যে এখানে হচ্ছে সেন্ট্রিওল থাকে, হ্যাঁ, এখানে হচ্ছে সেন্ট্রিওল থাকে, এখানেও সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থাকে। তো এই সেন্ট্রিওল থেকেই তৈরি হয়, সেন্ট্রিওল থেকে তৈরি হয়, সেন্ট্রিওল থেকে তৈরি হয়। এদেরকে কি বলা হয়? অ্যাস্টার রে। এদেরকে কি বলা হয়? অ্যাস্টার রে। এদের বলা হয় কি? অ্যাস্টার রে। এদের বলা হয় অ্যাস্টার রে। অ্যাস্টার রে বলা হয়। এদেরকে কি বলা হয়? অ্যাস্টার রে বলা হয়। তাহলে এখন আমরা আলোচনা করব মেটাফেজ নিয়ে। এখন আমরা আলোচনা করব মেটাফেজ নিয়ে। মেটাফেজ। এখন আমরা আলোচনা করব মেটাফেজ নিয়ে। এখন আমরা আলোচনা করব মেটাফেজ নিয়ে। তো মেটাফেজ ধাপে আমরা চিত্রটা দেখতে পারতেছি। এই যে এটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ, এটা হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজে দেখতে পারতেছি কীরকম একটা ডায়মন্ড আকৃতির হয়ে গেছে। আর এখানে দেখতে পারতেছি এখানে কি নিউক্লিয়ার মেমব্রেনটাও নাই, আর এই যে নিউক্লিওলাস ছিল এই নিউক্লিওলাসটাও এখানে নাই। এখানে যে এই যে নিউক্লিওলাসটা ছিল এখানে এই নিউক্লিওলাসটা নাই। আর নিউক্লিয়ার মেমব্রেন যে এখানে বিলুপ্ত প্রায় ছিল এখানে নিউক্লিয়ার মেমব্রেন পুরাটাই নাই। আর কি দেখতে পারতেছি? এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো কই আছে? বিষুবীয় অঞ্চলের মধ্যে আছে সবগুলা। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আছে। আর এখানে দেখতেছিলাম কি ক্রোমোজোমের গুলো কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছিল, ক্রোমোজোমগুলো হালকা দেখা যাইতেছিল। কিন্তু এই ক্ষেত্রে মেটাফেজে কিন্তু এগুলো ক্রোমোজোমগুলো মোটা মোটা দেখা যাইতেছে আর কিছুটা খাটো দেখা যাইতেছে, ঠিক আছে? তো মেটাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমগুলো মেটাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। মানে সর্বাধিক খাটো ও মোটা হওয়ার কারণ কি? প্রোফেজ দশায় বলছিলাম না যে পানি বিয়োজন হচ্ছিল, তো এই পানি বিয়োজন কিন্তু এখন হইতেছে। পানি বিয়োজন, পানি বিয়োজন যে প্রোফেজে শুরু হয়েছিল, প্রোফেজে শুরু হয়েছিল, প্রোফেজে শুরু হয়েছিল যে পানি বিয়োজন শুরু হয়েছিল প্রোফেজে, এই পানি বিয়োজন এখনও চলমান। এই পানি বিয়োজন হইতে হইতে এই ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো আর মোটো হয়, এই জন্য সবচেয়ে বেশি দৃশ্যমান হয়, সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়, সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই মেটাফেজ ধাপে। সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই মেটাফেজ ধাপে। সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয় মেটাফেজ ধাপে। আর নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস তো ছিল আগের দশায়, কিন্তু এই দশায় কি হয়? বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তারপর কি হয়? এই ধাপে আর কি দেখতে পারতেছি? ক্রোমোজোমগুলো কই আছে? বিষুবীয় অঞ্চলে থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে বা অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে বা অবস্থান করে। এই ধাপে হচ্ছে সর্বাধিক খাটো মোটা দেখা যায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হয়। কারণ কি? পানি বিয়োজন করতে করতে এগুলো মোটা হয়েছে, খাটো হয়েছে এবং দৃশ্যমান হয়েছে, ঠিক আছে? আর নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। এখন পড়বো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, যেটা কি? যেটা হচ্ছে গিয়ে কি অ্যানাফেজ। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট কি? অ্যানাফেজ। তো অ্যানাফেজ পর্যায়ের চিত্রটা দেখি। এই যে এটা হচ্ছে অ্যানাফেজ, এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ পর্যায়টা। অ্যানাফেজ পর্যায়ে কি দেখতে পারতেছি? যে মেরু তো দুইটা আছে, কিন্তু এই যে মাঝখানে স্পিন্ডল তন্তু যেগুলো আছে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে এবং ক্রোমোজোমগুলো সুন্দর সুন্দর আকৃতি ধারণ করছে। এতক্ষণ তো এবড়ো থেবড়ো ছিল, এখন একটা সুন্দর আকৃতি আছে, ভি শেপ দেখা যাইতেছে, কিছুটা এল শেপ দেখা যাইতেছে, কয়েকটা জে দেখা যাইতেছে, এরকম শেপ ধারণ করছে। তারপর আর কি দেখা যাইতেছে? যে মাঝখানে স্পিন্ডল যন্ত্রগুলা বিলুপ্ত হওয়া শুরু করতেছে, ঠিক আছে? তো এই ধাপে কি ঘটতেছে? স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হওয়া শুরু করলো। স্পিন্ডল যন্ত্র বিলুপ্তি শুরু। স্পিন্ডল যন্ত্রের
বিলুপ্তি শুরু। স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি শুরু হইল। তারপর ক্রোমোজোমগুলোর আকৃতি দেখা যাইতেছে বিভিন্ন ধরনের। ক্রোমোজোমগুলা কি ভি, এল, জে, আই এইসব আকৃতি দেখা যাইতেছে। ক্রোমোজোমগুলা ভি, এল, জে, আই আকৃতি দেখা যাইতেছে। যেরকম ভি আকৃতির কোনটা, এই যে এটা হচ্ছে গিয়ে ভি আকৃতির। তারপর হচ্ছে কি এটা কি, এটা হচ্ছে এল আকৃতির, তারপর হচ্ছে জে কি, এই যে এটা হচ্ছে গিয়ে জে আকৃতির। হ্যাঁ, আর আই কি, এই যে এটা হচ্ছে গিয়ে আই আকৃতির। এটাকে আমরা কি আকৃতি বলবো, মেটাসেন্ট্রিক। এটাকে বলবো সাব মেটাসেন্ট্রিক। এটাকে বলবো কি অ্যাক্রোসেন্ট্রিক। এটাকে কি বলবো, টেলোসেন্ট্রিক। এগুলোর মানে কি, মেটাসেন্ট্রিক। সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্র মানে সেন্ট্রোমিয়ার। মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্যকেন্দ্রিক, সেন্ট্রোমিয়ারটা মাঝখানে। সাবমেটাসেন্ট্রিক মানে হচ্ছে কি উপমধ্যকেন্দ্রিক। সেন্টার মানে মধ্য, সাবমেটাসেন্ট্রিক মানে উপমধ্যকেন্দ্রিক। মানে উপমধ্য অবস্থানে কি হবে, উপমধ্য অবস্থানে হচ্ছে গিয়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা অবস্থান করবে। আর যে এটা কি অ্যাক্রোসেন্ট্রিক মানে উপমধ্য কেন্দ্র থেকে কি সেন্ট্রোমিয়ারটা আরেকটু দূরে থাকবে। আর টেলোসেন্ট্রিক, টেল মানে কি লেজ, টেল মানে হচ্ছে লেজ, তাহলে একদম লেজের দিকে মানে একদম প্রান্তের দিকে সেন্ট্রোমিয়ারটা থাকে, সেটাকে বলবো আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের অ্যানাফেজ ধাপে এই VLJI আকৃতি ধারণ করে। আর এগুলা মেরুমুখী চলন ঘটে, ক্রোমোজোমগুলার মেরুমুখী চলন ঘটে। মেরুমুখী চলন ঘটে মানে কি, মানে যদি এই যে 2n সংখ্যক ক্রোমোজোম যদি থাকে, তাহলে n, এই যে এটা যদি দুইটা মেরু হয়, তাহলে n সংখ্যক ক্রোমোজোম এই সাইডে যাবে আর n সংখ্যক ক্রোমোজোম এই মেরুর দিকে যাবে। আর দুইটা এমনভাবে মুভ করে থাকবে যেন মনে হয় যে একটা এরকম, এরকম। অর্থাৎ যেই পরিমাণ ক্রোমোজোম থাকে তার অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অপর মেরুর দিকে যাবে এবং পরস্পর বিপরীতমুখী হয়ে যাবে, মেরুমুখী হয়ে চলন করবে এদের। ঠিক আছে, তো এই মেরুমুখী চলন ঘটে, এটার মানেই হচ্ছে যে ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন ঘটে। তো অ্যানাফেজ ধাপে এগুলাই ঘটে। তারপর একদম লাস্ট যে পার্ট আমাদের কোষ বিভাজনের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেলোফেজ। লাস্ট যে পার্ট সেটা হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজটা কি, প্রোফেজে আমরা যেসব বৈশিষ্ট্য পড়ছি, এটা হচ্ছে প্রোফেজের বিপরীত বৈশিষ্ট্যগুলো লিখব। প্রোফেজের বিপরীত বৈশিষ্ট্য, প্রোফেজের উল্টোটা, জাস্ট প্রোফেজের উল্টো। প্রোফেজে পানি বিয়োজন হয়েছিল, এখানে কি হবে, পানি যোজন হবে। ক্রোমোজোমগুলা প্রোফেজে কি হয়েছিল, দৃশ্যমান হয়েছিল, এখানে প্রায় অদৃশ্য হতে থাকবে। নিউক্লিয়াস দুইটা ভাগ হয়ে যাবে, আলাদা সব কিছু ডাবল হবে। মানে প্রোফেজের বিপরীত যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যদি লিখতে থাকেন তাহলে দেখবেন যে টেলোফেজের বৈশিষ্ট্য হয়ে গেছে। তো টেলোফেজের পরে যেই ধাপটা আসে সেটা কি, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস কি, এটা ছিল হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, আচ্ছা। তো এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটা ছিল নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। এতক্ষণ আমি নামটা বলি নাই, আগে বলা দরকার ছিল। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি, ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস কি, নিউক্লিয়াসের বিভাজন। আর যদি এই 5টা ধাপ বললাম, এটা কিন্তু বিভাজনের প্রকার না, এটা হচ্ছে 5টা ধাপে মাইটোসিসটা যে শেষ হইলো সেটা বললাম। কিন্তু মাইটোসিসের 2টা পর্যায়ে যে যদি আমরা আলোচনা করি, মাইটোসিসের 2টা পর্যায়ে যদি আলোচনা করি, একটা হবে কি ক্যারিওকাইনেসিস, আরেকটা কি হবে সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে গিয়ে বিভাজন। ক্যারিয়ন মানে হচ্ছে গিয়ে কি নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে গিয়ে
নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন। তো মাইটোসিসের এই কেরিওকাইনেসিসটাই মূলত হচ্ছে গিয়ে ওই 5 ধাপ। কেরিওকাইনেসিসটা মূলত 5 ধাপ, যে 5টা ধাপ আলোচনা করলাম এই 5টা ধাপই হচ্ছে কেরিওকাইনেসিসের অন্তর্ভুক্ত। এরপরে যেটা আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক বিভাজন বা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কি হয়, সাইটোকাইনেসিসের ক্ষেত্রে যে টেলোফেজ যে তৈরি হইলো, এরপর হচ্ছে মাঝখানে একটা কোষপ্লেট দেখতে পারতেছি না, এই কোষপ্লেটের পর যেটা হবে আস্তে করে এই দিক দিয়ে একটু খাঁজ তৈরি হবে, খাঁজ তৈরি হওয়ার পর এখান দিয়ে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, প্রাচীর তৈরি হয়ে যাওয়ার পর দুইটা পার্ট আলাদা হয়ে যাবে, দুইটা পার্ট আলাদা হয়ে দুইটা একদম ভিন্ন দুইটা কোষ তৈরি হবে, তারপর দুইটা ভিন্ন কোষ তৈরি হবে, এই একটা এই একটা, এরকম দুইটা ভিন্ন কোষ তৈরি হবে। এটাই কি, এটাই মূলত হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। আর এই যে কোষপ্লেটটা তৈরি করে, এই কোষপ্লেটটা কী দ্বারা তৈরি হয়, কোষপ্লেটটা তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাসিকল মিলে। ফ্র্যাগমোপ্লাস্ট কোষপ্লেট, আচ্ছা কোষপ্লেটটা কী দিয়ে তৈরি হয়, ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট আর কি ভ্যাসিকল, ভ্যাসিকল ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাসিকল, ফ্র্যাগমোপ্লাস্ট আর ভ্যাসিকল। আর এই ফ্র্যাগমোপ্লাস্ট আর ভ্যাসিকল কই থেকে আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই ফ্র্যাগমোপ্লাস্ট আর ভ্যাসিকল আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং তারপর কি হয় কোষ প্লেট তৈরি হয়। আর এখানে মোটামুটি কোষ যে বিভাজিত হয় এই ক্ষেত্রে ভূমিকাটা মূলত সূচনা করে কি এই কোষ প্লেটটা, ঠিক আছে। আর এই কোষপ্লেট তৈরিতে গোলগি বডি কিন্তু মোটামুটি একটা ভূমিকা পালন করে, ঠিক আছে, গোলগি বডিটাও মোটামুটি ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের কি, এটা আমাদের ছিল মাইটোসিসের ধাপগুলো আলোচনা। তাহলে আমরা মাইটোসিসের সম্পূর্ণ ধাপ আলোচনা করলাম। এখন আমরা যেটা দিয়ে মাইটোসিসটা আজকে শেষ করব সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব। তো মাইটোসিসের গুরুত্ব আপনাদের বইয়ে থিওরি আকারে লেখা আছে, আপনারা ট্রাই করবেন পরীক্ষার হলে যে 1 নাম্বার 2 নাম্বার এভাবে নাম্বারিং করে যদি আপনারা দিতে পারেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে মার্কিং করে যদি দিতে পারেন তাহলে সবচেয়ে সুন্দর হয়। তাহলে আমি মাইটোসিসের যে গুরুত্বগুলো আলোচনা করা যায় সেগুলো আমি একটা একটা করে একটু আলোচনা করি। এগুলো আমি আর লিখছি না, আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো মাইটোসিসের মধ্যে এই গুরুত্ব যদি আমি আলোচনা করি তাহলে কি দেখব যে এখানে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হইতেছে, ক্রোমোজোমটাও একবার বিভাজিত হইতেছে। তাহলে এটাতে কি হইতেছে, নিউক্লিয়াস আর ক্রোমোজোমের কি হইতেছে, ভারসাম্য হইতেছে, নিউক্লিয়াস আর ক্রোমোজোমের ভারসাম্য হইতেছে, নিউক্লিয়াস আর ক্রোমোজোমের হচ্ছে ভারসাম্য রক্ষা হইতেছে। তারপর আরেকটা কি ভূমিকা পালন করে, আচ্ছা জনন কোষ সৃষ্টির কাজ তো করে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে, কিন্তু জনন অঙ্গ সৃষ্টির কাজটা কিন্তু মাইটোসিস করে থাকে। জননাঙ্গ সৃষ্টি এবং জননাঙ্গের বৃদ্ধি এই ক্ষেত্রে যে কাজ করে মাইটোসিস করে। কোষের উদ্ভিদ কোষের যে বর্ধিষ্ণু অঞ্চলগুলো কোষের বৃদ্ধির জন্য কাজ করে, বৃদ্ধির জন্য যে কাজ করে বৃদ্ধি, এবং মানুষের দেহের যে বৃদ্ধি, এই বৃদ্ধি এরপর হচ্ছে গিয়ে ধরেন হাত পা কাইটা গেছে ক্ষয়পূরণ করে, যে আমরা বলি যে প্রোটিন ক্ষয়পূরণ করে, কোন বিভাজনের মাধ্যমে করে, ক্ষয়পূরণ যে করবে এটাও মাইটোসিস দ্বারা হয়, ঠিক আছে, এটাও মাইটোসিস দ্বারা হয়। ক্ষতস্থান পূরণ মাইটোসিস দ্বারা হয়। ক্রমাগত ক্ষয়পূরণ হয়, তারপর হচ্ছে বৃদ্ধি হয় কীভাবে, কোষের পুনরুৎপত্তি হয়, ঠিক আছে। একটা গাছের একটা অংশ কাটে গেলে ওই গাছটা থেকে দেখবেন ওইখান থেকে যে আবার নতুন করে হচ্ছে ডালপালা বের হইতেছে। তো এগুলো কিসের মাধ্যমে হয়, এগুলো হয় এই মাইটোসিসের মাধ্যমেই হয়, এগুলো হয় মাইটোসিসের মাধ্যমে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আরও কিছু গুরুত্ব আছে এটার, যেমন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে এটার কিছু কুফল আছে, আচ্ছা এটা পরে আলোচনা করতেছি। তো আমরা কি দেখলাম যে এখানে বৃদ্ধি আছে, ক্ষয়পূরণ আছে, বৃদ্ধি করে ক্ষয়পূরণ করে, তারপর হচ্ছে কোষের ভারসাম্য রক্ষা করে। আর এখানে আরেকটা কি ভূমিকা পালন করে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান রাখে। এতে কি হয় যে বৈশিষ্ট্যের একটা ভারসাম্য তৈরি হয়, বৈশিষ্ট্যের একটা ভারসাম্য তৈরি হয়। তারপর আর কি হয়, এখানে হচ্ছে গিয়ে কি মানে কোষ বিভাজনের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে এটা এত ইম্পর্টেন্ট পার্ট যে মিওসিস যে কোষ বিভাজন সেটারও একটা পার্ট কিন্তু মাইটোসিস। মিওসিস কোষ বিভাজনেরও একটা পার্ট কি মাইটোসিস। মিওসিসের মধ্যে কিন্তু 2টা পার্ট থাকে, হালকা একটু বলি। মিওসিসের 2টা পার্ট থাকে, মিওসিস 1 আর একটা হচ্ছে কি মিওসিস 2। তো এই মিওসিস 2টা কিন্তু মূলত মাইটোসিসই, মিওসিস 2টা মূলত মাইটোসিস, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি কি হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, দিন শেষে কি হতে পারে, মৃত্যু হতে পারে।
টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, দিন শেষে কি হতে পারে, মৃত্যু হতে পারে। এই ক্ষেত্রে কিছু নোটেবল জিনিস আছে। নোটেবল জিনিস কি, যে দুটা জিনিস আপনাদের বইয়ে দেখবেন, E6 E7, E6 আর E7 এই দুইটা জিনিস দেখবেন। E6 আর E7 কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন, ঠিক আছে। এগুলো কিসের দুইটা, এই দুইটা কি জিন, হ্যাঁ কিসের জিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এই দুইটা কি করে, E6 আর E7 এটা কি করে, কোষ বিভাজনের সময় যে প্রোটিন থাকে, এই প্রোটিন স্থানাচ্যুত করে, কোষের প্রোটিন স্থানাচ্যুত করে, কিছু প্রোটিন স্থানাচ্যুত করে, প্রোটিন স্থানাচ্যুত করে, স্থানাচ্যুত করে। এর ফলে কি হয়, এর ফলে কি হয়, জরায়ুর টিউমার হয়, জরায়ুর মুখে টিউমার হয়, টিউমার হয়। আর ক্যান্সার সৃষ্টি করতে যেই জিন, ক্যান্সার সৃষ্টি করে যেই জিন সেটা কি, অঙ্কোজিন, অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টি করে যেই জিন সেটা কি, অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টি করে যেই জিন সেটা কি, সেটা হচ্ছে গিয়ে অঙ্কোজিন, ঠিক আছে। তাহলে কি করে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়, টিউমার হয়, ক্যান্সার হয়। আর হচ্ছে E6 E7 জিন কই থেকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জিন দুইটা, এই দুইটা জিন কি করে, প্রোটিনকে স্থানাচ্যুত করে কোষ বিভাজনের সময়, এর ফলে কি হয়, জরায়ুর মুখে টিউমার হয়, এর ফলে জরায়ুর মুখে টিউমার হয়, ঠিক আছে। আর ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়, অঙ্কোজিন বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়, অঙ্কোজিন বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়, অঙ্কোজিন বলা হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মাইটোসিস নিয়ে আলোচনা। আগামী ক্লাসে আমরা মিওসিস নিয়ে আলোচনা করব এবং আশা করি যে মোটামুটি এই চ্যাপ্টারটা 2টা ক্লাসের বেশি লাগবে না, কারণ আজকে অনেকটা অংশ পড়িয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।